হ্যালো স্টুডেন্ট, এমএস ওয়ার্ডের আরো একটা পর্বে তোমাদের স্বাগত। অবশ্যই তোমরা ভিডিওগুলি পরপর দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আমরা পরবর্তী এমএস ওয়ার্ডের কিছু টপিক শিখে নিই। তো চলো আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনের মধ্যে। তো স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন রয়েছে। তো এখানে আমরা প্রথমে শিখব কোনো টেক্সটের মধ্যে আমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে পারি। তো এবার বলে নিই সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট কি। আমরা এটা ম্যাথমেটিক্যাল বা সায়েন্সের অনেক কিছু লেখার জন্য ইউজ করি। যেমন ধরো ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আমরা যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ধরনের কোনো ইকুয়েশন লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বা ফর্মুলা লিখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কোয়ার ইউজ করা হয়। বা আমরা কিন্তু অনেক সময় সায়েন্সের ক্ষেত্রে ধরো H2O, যেমন এইচের নিচে 2 দেন ও লেখা থাকে, এইভাবে পাওয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু লিখে থাকি। তো চলো আমরা প্রথমে লিখে দেখি। আমরা প্রথমে সুপারস্ক্রিপ্টের ইউজ দেখি। সাপোজ আমি এখানে ধরো এ লিখলাম, আমি ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করে নিচ্ছি বুঝতে সুবিধার জন্য। দেখো এখানে আমি এ লিখলাম। এ লেখার পর এর উপরে আমি যদি 2 লিখতে চাই স্কোয়ারের জায়গায়, তাহলে আমরা এটা কিভাবে লিখব? তার জন্য আমি এর পাশে 2 লিখলাম। ঠিক আছে, 2 লেখার পর এই 2টাকে সিলেক্ট করলাম। 2টাকে সিলেক্ট করে দেখো ফন্ট গ্রুপের মধ্যে এখানে দুটো অপশন রয়েছে। এক্স এর নিচে দেখো একটা 2 লেখা রয়েছে, এটা সাবস্ক্রিপ্ট, এবং এক্স এর মাথায় যে 2 লেখা রয়েছে এটা সুপারস্ক্রিপ্ট। তো আমি প্রথমে বললাম তোমাদেরকে যে সুপারস্ক্রিপ্টটা তোমাদেরকে দেখাবো, তাহলে আমি 2টাকে শুধুমাত্র সিলেক্ট করছি, এটাকে কিন্তু নয়। 2টাকে সিলেক্ট করার পর এখানে আমরা সুপারস্ক্রিপ্টটা ক্লিক করব। তো দেখো এর মাথায় কিন্তু 2টা চলে গেছে। ঠিক আছে, তো এটা দেখো এ স্কোয়ার হয়ে গেছে। দেন আমি প্লাস দিয়ে বি স্কোয়ার লিখবো। সেটা কিভাবে করব? দেখো এখানে যদি আমি নর্মালি প্লাস লিখতে চাই, কিন্তু এটা সুপারস্ক্রিপ্টেই হয়ে যাচ্ছে, উপরেই হয়ে যাচ্ছে, নিচে কিন্তু আসছে না। নর্মালি আমরা এটাকে নিচে করতে পারবো না। তার জন্য কি করতে হবে? এখানে আবার এই অপশানটাকে বন্ধ করতে হবে, এবং সেটা অবশ্যই কিন্তু 2টা যে সিলেক্ট রেখেছিলাম এই সিলেক্টটাকে রিমুভ করার পরে, এরকমভাবে যদি 2টাকে সিলেক্ট করে তুমি এটাকে অফ করে দাও, তাহলে 2টা নর্মাল হয়ে যাবে। তো 2টাকে ডিসিলেক্ট করে তুমি এরপর এটাকে বন্ধ করে দাও। বন্ধ করার পর এরপর তুমি প্লাস দাও, দেন বি লিখে 2 লেখো। তাহলে এটা আবার আমরা বিটাকে স্কোয়ার করার জন্য আমরা আবার 2টাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা সুপারস্ক্রিপ্ট, এই যে ফন্ট গ্রুপের মধ্যে এক্স এর মাথায় যে 2 লেখা রয়েছে এটা চুজ করব। তো দেখো এটাও কিন্তু সুপারস্ক্রিপ্ট হয়ে গেছে, এবং 2টাকে ডিসিলেক্ট করে আমরা আবার এই অপশানটাকে বন্ধ করে দেব। ঠিক আছে, তো এইভাবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি। চলো এরপর আমরা দেখব সেমভাবে কিভাবে আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। তো সাবস্ক্রিপ্ট ইউজ করার জন্য ধর আমি যেমন এক্সাম্পলটা বললাম যে H2O, তো আমি H2O পুরোটা একবারে লিখে নিতে পারি, তাহলে অসুবিধা নেই। H2O পুরোটা লিখে নেওয়ার পর এই 2টাকে আমরা শুধুমাত্র সিলেক্ট করব, যেটাকে আমরা নিচে করতে চাইছি। এই যে 2টাকে সিলেক্ট করা, 2টাকে সিলেক্ট করব। 2টাকে সিলেক্ট করার পর আমরা ফন্ট গ্রুপের মধ্যে এই যে দেখো সাবস্ক্রিপ্ট লেখা রয়েছে, যেটার শর্টকাট কন্ট্রোল প্লাস সমান চিহ্নটা দিলেও হবে, এবং এটা শর্টকাট ছিল সুপারস্ক্রিপ্টের কন্ট্রোল শিফট প্লাস দিয়ে, মানে কন্ট্রোল শিফট প্লাস, এবং এটা কন্ট্রোল শিফট সমান চিহ্ন। দেন এটাতে যদি আমরা ক্লিক করি, তো দেখো এই যে নিচে কিন্তু 2টা চলে এসেছে। তো এটাকে বলা হচ্ছে সাবস্ক্রিপ্ট। আশা করছি তোমরা সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট দেখে নেব এমএস ওয়ার্ডের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে প্যারাগ্রাফ সেটিং। ঠিক আছে, প্যারাগ্রাফকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো আমি ফন্ট সাইজটাকে ছোট করে নিচ্ছি। ফন্ট সাইজটা মোটামুটি নর্মাল আমি করে নিলাম। দেন এখানে আমি একটা টেক্সট নিয়ে আসবো, এবং সেটা এমএস ওয়ার্ড থেকে একটা ফাংশন দেওয়া থাকে, র্যান্ড ফাংশন। এই ফাংশনটা লিখলে তুমি প্র্যাকটিস করার জন্য ডামি টেক্সট এমএস ওয়ার্ডের মধ্যে পেয়ে যাবে। তো এই ডামি টেক্সটটা আনার জন্য আমরা কি করব? সমান দেব। সমান দেওয়ার পর এখানে দেখব র্যান্ড লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেন ক্লোজ। এটা আরও ডিটেলস আছে, বাট এই মুহূর্তে ডিটেলসটা বলছি না। এখানে আমরা প্যারাগ্রাফ বা লাইন কাউন্টিংয়ে দিতে পারি, বাট এটা নর্মালি প্র্যাকটিসের জন্য ঠিক আছে। বাই ডিফল্ট এখানে চলে আসবে। তো র্যান্ড ফাংশন ইউজ করলে দেখো এখানে এমএস ওয়ার্ডের পক্ষ থেকে, মানে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনের থেকে আমাকে কিন্তু প্র্যাকটিস করার জন্য কিছুগুলি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে। প্যারাগ্রাফ মানে আশা করি বোঝো, এই যে এটা একটা প্যারাগ্রাফ, এখান থেকে এ পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ। দেন
তারপরে এখান থেকে এ পর্যন্ত একটা প্যারাগ্রাফ, এভাবে কিন্তু প্যারাগ্রাফগুলো রয়েছে। আশা করছি এখানে কিন্তু 5টা প্যারাগ্রাফ রয়েছে। এরপর এই প্যারাগ্রাফগুলির মধ্যে কি কি কাজ রয়েছে দেখো, এখানে প্যারাগ্রাফগুলো যদি তুমি লক্ষ্য করো, দেখো এখানে একটা অ্যালাইনমেন্ট বলে জিনিস হয়। অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে টেক্সটটা আছে দেখো, লেফট সাইডে এই মুহূর্তে কিন্তু সমানভাবে রয়েছে। লেফট সাইডে কিন্তু লেখাটা বা লাইনগুলো আগে পেছনে নেই, কিন্তু রাইট সাইডে যদি তুমি লক্ষ্য করো প্রত্যেকটা লাইন কিন্তু আগে পেছনে রয়েছে। মানে এই দিকটা কোনোভাবেই অ্যালাইন নেই, মানে এই দিকটা ইকুয়াল নেই, বাট এই দিকটা পুরোপুরিভাবে প্রত্যেকটা লাইন ইকুয়ালভাবে রয়েছে। তো এটাকে বলা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আমরা এই অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করতে পারি। ধরো সাপোজ আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, তো পুরো লেখাটা সিলেক্ট করার জন্য তুমি মাউসে করেও করতে পারো। তাছাড়া শর্টকাট উপায় হচ্ছে Ctrl+A। Ctrl+A প্রেস করে আমি পুরো লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো হোম ট্যাবের মধ্যেই প্যারাগ্রাফ বলে যে গ্রুপটি রয়েছে, এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আমরা এই প্যারাগ্রাফটাকে ম্যানেজ করতে পারবো। তো দেখো এখানে এই যে লাইনগুলো রয়েছে দেখতে পাচ্ছ, 4টা করে লাইন দেওয়া রয়েছে। এই লাইনগুলো ভালো করে লক্ষ্য করলেই তুমি বুঝতে পারবে লেখাটা কিভাবে অ্যালাইন হবে। তো এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। দেন এটাতে আমরা যদি যাই 3 নম্বরে যেটা রয়েছে, এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। দেখো এই মুহূর্তে কি হয়েছে, প্রত্যেকটা লাইন রাইট সাইড থেকে কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর আমি আবার এটাকে Ctrl+A দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। এরপরে দেখো এটা এই মুহূর্তে রাইট সাইডে, বা ফুল স্টপগুলো হয়তো একটু বাইরে থাকে, বাট পুরো লাইনগুলো কিন্তু ইকুয়াল আছে, আমরা খালি চোখে বুঝতে পারবো না। তো এটা কিন্তু রাইট সাইডটা এই মুহূর্তে ইকুয়াল রয়েছে, ঠিক আছে। এরপর তারপরেরটা হচ্ছে দেখো জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্ট মানে দুটো সাইড, মানে লাইনগুলোর দুটি সাইড কিন্তু ইকুয়াল হয়ে যাবে। দেখো এখানে আমরা লাইনগুলো পুরোপুরিভাবে দুটো সাইডে কিন্তু ইকুয়াল দেখতে পাচ্ছি। আমরা স্কেল বসিয়ে, মানে এটা পুরোপুরি লাইনগুলো কিন্তু স্কেলে বসে যাবে পরপর, এবং এটা লেফট রাইট দুটো সাইড ইকুয়াল, তাই এটাকে বলা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট। দেন আমরা এখানে একটা অপশান আমরা ছেড়ে গেছিলাম, কারণ সেটা পরবর্তীতে বললে তোমরা ভালো বুঝতে পারবে, তার জন্য। এটাকে বলা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। সেন্টার মানে মাঝখান বরাবর অ্যালাইনমেন্ট হবে। তো এখানে যদি আমরা এটাকে ক্লিক করি, তো দেখো প্রত্যেকটা লাইন কিন্তু পেজটার মাঝে চলে এসেছে। লাইনটার আমরা লেফট সাইডে যতটা গ্যাপ দেখতে পাচ্ছি, রাইট সাইডেও কিন্তু লাইনটার ঠিক ততটাই গ্যাপ থাকবে, এবং এই লাইনটা পুরোপুরিভাবে কিন্তু পেজটার মাঝে আছে। দেন এই লাইনটা যদি আমরা দেখি, এটারও কিন্তু লেফট সাইডে যতটা গ্যাপ রয়েছে রাইট সাইডে ততটাই, সেমভাবে এটারও লেফট সাইডে যতটা গ্যাপ রাইট সাইডে তত, প্রত্যেকটা লাইনই কিন্তু সেটাই রয়েছে। এবং এটারও এর লাইন, ছোটো লাইনটা যদি আমরা দেখি, এরও কিন্তু লেফট সাইডে যতটা গ্যাপ রয়েছে রাইট সাইডে ততটা। তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট করলে পেজের মধ্যে প্রত্যেকটা লাইন কিন্তু মাঝে চলে আসে। এবং এটা কোন ক্ষেত্রে ইউজ হয়, সাপোজ ধরো আমি কোনো একটা লেখা পেজের মাঝে রাখতে চাইছি, ধরো এই একটা লেখা রেখেছি যেটা আমার হয়তো লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। দেন এখানে ধরো আমি কিছু একটা লেখা লিখলাম, এরপর এই লেখাটাকে যদি আমি মাঝে করতে চাই, তাহলে আমরা যদি অ্যালাইনমেন্ট না জানি, আমরা অনেক সময় স্পেস প্রেস করে বা ট্যাব প্রেস করে করি, বাট সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কিন্তু মাঝে নাও হতে পারে। তো পুরোপুরি মাঝে করার জন্য আমরা এই লেখাটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো এই যে সেন্টার অ্যালাইনমেন্ট আছে না, এই সেন্টার অ্যালাইনমেন্টে যদি তুমি ক্লিক করে দাও, এটা কিন্তু লেখাটা পেজের পুরোপুরি মাঝে চলে এসছে। এটা পুরো পেজটার মাঝে আছে, তোমাকে কোনো রকম ডাউট নেই, এটা পেজের পুরোপুরি মাঝে আছে। তাহলে কোনো লেখাকে মাঝে করার জন্য বিশেষ করে এটা ইউজ করা হয়, বা আমরা কোনো লাইনকেও মাঝে করতে পারি। তো এটা গেল আমাদের অ্যালাইনমেন্ট। দেন অ্যালাইনমেন্ট ছাড়াও যেগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা চলে যাব এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। দেখো এই যে ছোটো মতো কর্নারে যে একটা অপশান রয়েছে এটাতে, তো ধরো আমরা এখানে কিন্তু স্পেসিং ম্যানেজমেন্ট করতে পারি। ধরো এইটার সঙ্গে এই যে প্যারাগ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই প্যারাগ্রাফটার একটা, দেখো এই প্যারাগ্রাফটার সঙ্গে এই প্যারাগ্রাফটার একটা কিন্তু ডিস্টেন্স রয়েছে, একটা দূরত্ব রয়েছে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা কম বেশি করতে পারি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে এটাতেও প্রত্যেকটা প্যারাগ্রাফে কিন্তু একটা করে গ্যাপ রয়েছে এটার সঙ্গে এটা। তো এই গ্যাপগুলোকে ঠিক করার জন্য ধরো আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করছি, তাহলে কারণ এটার আফটার বিফোর দুটোই রয়েছে, সেক্ষেত্রে সুবিধা হবে। তো সাপোজ ধরো আমি এই মাঝের 2 নম্বর প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আগেই বললাম যে প্যারাগ্রাফের মধ্যে আমরা চলে যাব, এই সাইডে যে কর্নারে ছোটো মতন বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আশা করি তোমরা পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এটাতে ক্লিক করার পর আমরা দেখো এখানে স্পেসিং বলে একটা অপশান দেখাচ্ছে, এবং বিফোর আফটার। এবং এই প্যারাগ্রাফটা দেখো বিফোরে কিন্তু স্পেসিং দেখাচ্ছে না,
কারণ এটা দেখাচ্ছে না, তার একটাই কারণ তার আগের প্যারাগ্রাফের আফটারে এটা স্পেসিং অ্যাড হয়ে আছে। তো এটা যেহেতু 0 আছে থাকুক, বাট এটা পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট না করলে হয়, কার্সারটা প্যারাগ্রাফের যে কোনো পজিশনে রেখে দিলেও কিন্তু এটা কাজটা হয়। ওই দেখিয়ে দিচ্ছি। দেন এখানে আমি লিখলাম 0। ওকে, 0 লেখার পর আর কিচ্ছু করার প্রয়োজন নেই। দেন আমরা এখানে ওকে প্রেস করব। তো দেখো এই প্যারাগ্রাফটার মধ্যে যে স্পেসিংটা ছিল সেটা কমে গেল, ঠিক আছে। এবং এটারও যদি আমি কম করতে চাই, দেন এটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেম আমরা প্যারাগ্রাফের কর্নারে এই বাটনটাতে যাব। এই বাটনটাতে যাওয়ার পর এখানে দেখো এটা 8 পয়েন্ট হয়ে আছে। তো আমি এটাকে 0 করে দিলে অবশ্যই কিন্তু এটা টাচ হয়ে যাবে। এটা আমি সিলেক্ট করে দেখালাম। দেন আমি কিন্তু কার্সারটা রেখে নর্মালি দেখিয়ে দিচ্ছি। তো এটা 0 রেখে দেন আবার ওকে করলাম। তো দেখো এটারও কিন্তু গ্যাপটা রিমুভ হয়ে গেছে। তো চলো আমরা এই প্যারাগ্রাফটা দেখে নিই। তাহলে এই প্যারাগ্রাফটার আফটারও কিন্তু 8 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে, কারণ বাই ডিফল্ট আমরা দেখলাম যে 8 পয়েন্টের গ্যাপ আসছে। তো এটা সিলেক্ট করে আমি করতে পারি এইভাবে, অথবা ধরো এই কার্সারটা আমি এই প্যারাগ্রাফের যে কোনো পজিশনে রেখে দিতে পারি, যে কোনো জায়গায় তুমি রেখে দিতে পারো। আমি ধরো এখানে রাখলাম। তারপর আমি প্যারাগ্রাফের মধ্যে এই যে কর্নারে এই বাটনটায় গেলাম। যাওয়ার পর দেখো 8 পয়েন্ট দেখাচ্ছে, এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো 30 করে দিলাম। তো এবারে যদি আমি ওকে করি, তো দেখো এখানে গ্যাপটা কিন্তু বেড়ে গেল। আবার আমি কম করতে চাইছি, এখানে যে আমি এটার গ্যাপটাকে 0 করে দিলাম, দেন ওকে করলাম। তো এইভাবে কিন্তু আমরা দেখো গ্যাপটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু প্যারাগ্রাফের গ্যাপগুলোকে কম বেশি করতে পারি। এবং এরপর প্যারাগ্রাফের গ্যাপের সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা লাইনের গ্যাপকেও কিন্তু মেনটেন করতে পারি। এবং সেটা কিভাবে করব, তো সেটা করার জন্য আমি লেখাটাকে ধরো সিলেক্ট করলাম কন্ট্রোল এ করে, পুরোটাই যেহেতু আমি করব, তাহলে আমি কন্ট্রোল এ করলাম। কন্ট্রোল এ করে সিলেক্ট করার পর প্যারাগ্রাফের পাশে এই যে আবার এই বাটনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে স্পেসিংয়ে আমরা এই সাইডে রাইট সাইডে দেখতে পাবো লাইন স্পেসিং বলে একটা টেক্সট রয়েছে। তো এই টেক্সটের মধ্যে দেখো এখানে মাল্টিপল লেখা রয়েছে, অ্যাড লেখা রয়েছে, বাট এসব কিছু আমার দেখার প্রয়োজন নেই। এখানে আমি যত সংখ্যা বসাবো সেভাবে কিন্তু ওটা ম্যানেজ হবে। ধরো আমি এখানে 0 করে দিই যদি, তাহলে এটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। দেখো ওকে করলাম, 0 নিচ্ছে না। দেখো লাইন স্পেসিং মাস্ট বি অ্যাটলিস্ট 0.06। ওকে, তো এটা একদম 0 নিবে না। তো এটাকে আমি করে দিচ্ছি ধরো 0.06 করলাম। এটা জাস্ট ওকে করছি। দেখো তো দেখো এটা কতটা কম হয়ে গেছে, বুঝতে পারছো? এটা পড়তে পারা সম্ভব নয়, এতটাই কম হয়ে গেছে। এবং এটা যদি আমরা ইনক্রিজ করতে থাকি, ধরো 2.5 করলাম, দেন ওকে করলাম। তো দেখো এটা গ্যাপটা কিন্তু প্রত্যেকটা লাইনের মধ্যে অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা লাইন স্পেসিংটা মেনটেন করতে পারি। সাধারণত আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 1.15 বা 1 এটা ইউজ করি। সেক্ষেত্রে আমরা সিঙ্গেলটা চুজ করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। দেন ওকে করলাম। তো এটা মোটামুটি ইউজ হয়। অথবা আমরা এখানে নর্মালি অনেকে কিন্তু 1.15টাও ইউজ করে, 1.15। দেন এটাকে ওকে করলাম। তো এটা দেখতে বেশ স্ট্যান্ডার্ড লাগে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা লাইন স্পেসিং মেনটেন করতে পারি। আরেকটা হয় ক্যারেক্টার স্পেসিং। তো ক্যারেক্টার স্পেসিংয়ে কী হবে, এই যে প্রত্যেকটা আমরা লেটার দেখতে পাচ্ছি VIDEO, ভি এর সঙ্গে আই এর গ্যাপ হয়ে যাবে, ডি এর সঙ্গে ই এর গ্যাপ, এগুলো হয়ে যাবে ক্যারেক্টার স্পেসিং। বাট সেটা প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয় তোমরা করতে পারো। সেটার জন্য আমাদেরকে যেতে হবে ফন্ট। এই যে ফন্ট লেখা রয়েছে, ফন্টের পাশে এই যে কর্নারে বাটনটা রয়েছে, এটাই যদি আমরা ক্লিক করি, তো এটা কিন্তু প্যারাগ্রাফের পাশের বাটনটাই নয়, এটা কিন্তু প্যারাগ্রাফের কাজ নয়। এটা ফন্টের পাশে যে বাটনটা রয়েছে এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করার পর দেখো এখানে এই যে এখানে যদি সিলেক্ট থাকে ফন্টে তাহলে পাবে না, তার পাশে যেতে হবে অ্যাডভান্সে যাওয়ার পর দেখো এখানে স্পেসিং বলে একটা জায়গা রয়েছে। এবং স্পেসিং বলে এই যে টেক্সটটা রয়েছে, স্পেসিং টেক্সটার পাশে দেখো এখানে নর্মাল রয়েছে। এবং এখানে তুমি কিন্তু নাম্বার ইনপুট করতে পারো, বা নর্মাল থেকে তুমি কিন্তু এটাকে চুজ করতে পারো, বাট প্রয়োজন নেই, অসুবিধা নেই। বা তুমি যদি চাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি লিখলাম 2। ওকে, তো এটা এক্সপ্যান্ড হয়ে গেল। ওকে করলাম। সরি, আমি টেক্সটটাকে সিলেক্ট করিনি। তো এখানে ফন্টে গিয়ে এখানে আমি আবার করে দিলাম 2। দেন আমি এখানে আবার ওকে করছি। তো দেখো এটা লেখাটা পড়তে একটু অন্যরকম লাগছে, মানে গ্যাপটা তৈরি হয়ে গেছে। আবার যদি আরও বেশি গ্যাপ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা পড়াই যাবে না। তো আমি 5 করে দিলাম। তো দেন ওকে যদি করি, তো এটা দেখতে অনেকটা অন্যরকম লাগছে, বা এটা পড়তে অসুবিধা, তার জন্য এটা অতটা ইউজ নেই। বাট কোনো ক্ষেত্রে হয়তো তোমাকে ইউজ করতে হতেও পারে। তো এখানে আমি জাস্ট এটাকে নর্মাল রেখে জাস্ট ওকে করলাম, ঠিক আছে। তো এই হলো আমাদের
প্যারাগ্রাফ ম্যানেজের মধ্যে অনেকগুলো পার্ট আমি বললাম। তারপরে আমাদের রয়েছে দেখো, আমি প্রত্যেকটা প্যারাগ্রাফকে আগের মতো করে দিই। কন্ট্রোল এ করে প্যারাগ্রাফের পাশে যখন পুরোটাই সিলেক্ট করলাম, যেহেতু আমি প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে এফেক্টটা চাইছি, প্যারাগ্রাফের পাশের এই যে কর্নারে ছোটো মতন বাটনটা আছে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর বিফোরে 0, আফটারে আমি করে দিচ্ছি 8, ওকে, যেটা ছিল, দেন ওকে। তো দেখো প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এফেক্টটা চলে এসেছে, কিন্তু একটু বেশি মনে হচ্ছে। একটু দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে। এখানে 8 লিখতে হবে, তারপর দেখি, দাঁড়াও। এরপর আমি এটাকে ওকে করলাম। আরে এটা প্যারাগ্রাফটা পরপর বেশি নিয়ে যাচ্ছে। দাঁড়াও 1 সেকেন্ড, এটা 40 পয়েন্টে চলে এসেছে। দেন এখানে এটাকে 6, 12, ওকে 6 থাকুক, অসুবিধা নেই। দেন এখানে আমি এটাকে আবার ওকে করলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো মোটামুটি বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটাকে আমি ম্যানেজ করলাম। করার পর আরও যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডেন্টেশন। ধরো সাপোজ আমি এটাকে চুজ করলাম, এটাকে চুজ করে আমি ইনডেন্টেশন করতে চাইছি। তো এটাকে চুজ করে আমি লেফট বা রাইট যে কোনো সাইডে ইনডেন্টেশন দিতে পারি। দেখো এখানে একটা ইনডেন্টেশন বলে অপশন রয়েছে, এবং এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে একটু লক্ষ্য করবে। আমি ধরো ইনডেন্টেশন দিচ্ছি লেফটে। আমরা চাইলে অবশ্যই কার্সারটাকে রেখেও করতে পারি, এমন নয় যে সিলেক্ট করতেই হবে। লেফট সাইডে আমি ইনডেন্টেশন চাইছি, ধরো আমি এটাকে করে দিলাম। দেখো এখানে প্রিভিউতেও কিন্তু দেখাচ্ছে, একটু লক্ষ্য করবে। 1 সেন্টিমিটারে কিন্তু একটা ইনডেন্টেশন দিলাম, দেন ওকে করলাম। তো দেখো এটা একটু পেছনে চলে এলো এই গ্যাপটা, এই লাইনগুলোর থেকে। দেন আমি এটা যেহেতু লেফট সাইড থেকে দিলাম, আমি চাইলে কিন্তু এটা রাইট সাইড থেকেও দিতে পারি। সরি, দেন এটা রাইট সাইড থেকেও আমি কিন্তু ইনডেন্টেশনটা অ্যাড করতে পারি। বেশিও চাইলে আমি বেশিও অ্যাড করতে পারি। এরপর আমি এখানে ওকে করলাম। তো এইভাবে ইনডেন্টেশন দেওয়ার পর ধরো এটাকে আমি জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে দিলাম, দেখতে ভালো। তো এইভাবে কিন্তু আমরা এই যে মাঝখানের লেখাটাকে ইনডেন্টেশন দিয়ে দু সাইড থেকে কিন্তু গ্যাপ তৈরি করতে পারি, এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের ইউজ হয়, আমরা বিভিন্ন বইতে দেখে থাকি। তো ঠিক আছে, এই ছিল মোটামুটিভাবে প্যারাগ্রাফ ম্যানেজমেন্টের কাজ। আশা করছি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবে, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও শিখতে পারে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।